আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। ওকে। শুরু করি। ওম स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। সকলকে আমাদের ক্লাসে স্বাগত। আহ, গত ক্লাসে আমরা প্রথমা বিভক্তি পুরো পড়ে নিয়েছিলাম। আজকে দ্বিতীয় বিভক্তি পড়ানোর পর্যায়ে। তো প্রথমা বিভক্তি আপনার যাদের কাছে বই আছে তারা দেখেছেন যে যে প্রথমা বিভক্তি পড়ানোর পরে আমরা গত ক্লাসে একটা টেক্সট পড়েছিলাম, নমস্তাস্মাই পাণিনাই। তো ওখানে প্রথমা বিভক্তিতে স্ত্রীলিঙ্গ, নপুংসকলিঙ্গ, পুংলিঙ্গ, অজন্ত হলন্ত মানে স্বরবর্ণান্ত আর ব্যঞ্জন বর্ণান্ত যত রকমের শব্দ ছিল সবগুলো সেখানে আলোচনা করা হয়েছে এবং সেগুলোর যতটা আমরা পড়েছিলাম সেই অংশগুলো প্রত্যেক ধরনের শব্দ সমাবেশে ওই টেক্সটটা তৈরি হয়েছে। এইবারে এরপর থেকে প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা যে প্যাটার্নটা দেখতে পেলেন সেই প্যাটার্নটাই পাবেন। দ্বিতীয়ার ক্ষেত্রেও তাই, একটা একটা পুংলিঙ্গ পড়ানো হবে, একটা টেক্সট থাকবে, স্ত্রীলিঙ্গ পড়ানো হবে, একটা টেক্সট থাকবে, নপুংসক লিঙ্গ পড়ানো হবে, একটা টেক্সট থাকবে, আর সবশেষে তিনটে মিলে একটা টেক্সট থাকবে। তার সঙ্গে সঙ্গে আরেকটা আছে, একটা পঞ্চতন্ত্রের কথা। সেই পঞ্চতন্ত্রের কথা একটা স্টোরি পুরো চলবে, সেই প্রথম থেকে ওখানে একটা একটা বিভক্তির শেষে এক একটা করে পঞ্চতন্ত্রের গল্প আসবে। ঠিক আছে, এইভাবে এই প্যাটার্নটা ফলো করে চলবে। তো আজকে আমরা ওখান থেকেই শুরু করি। কথায়াম প্রথমা প্রয়োগ। ঠিক আছে, কথার মধ্যে প্রথমার প্রয়োগ। এটা থেকে কোশ্চেন বিশেষ নেই, কারণ আপনার এটা গৃহ কার্য থাকবে না, কিন্তু অবশ্যই এটা পড়া উচিত। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে ওকে। পেজ নাম্বারটা একটুখানি বলবেন? আমি পেজ নাম্বার বলতে হলে পেজ আপনি নাম্বার, বইয়েরটাই বলুন, বইয়েরটা বললেও হবে। হ্যাঁ বইটাই বলছি আমি। এর পেজ নাম্বারটা হচ্ছে, তো দেওয়াই নেই। ও দ্বিতীয় স্তবক। দ্বিতীয় স্তবকের আগে মানে 988, পেজ নাম্বার 88। ঠিক আছে, পঞ্চতন্ত্রস্য কথামুখম। আমরা সকলেই জানি পঞ্চতন্ত্র গ্রন্থটা খুবই প্রসিদ্ধ। এবারে প্রত্যেকটা, যেমন কোন একটা স্টোরি যখন বলা হয় সেই স্টোরির আগে একটা ট্রেলার টাইপ, কিন্তু এটা ট্রেলার নয় মূলত, মানে এই তার পরিপ্রেক্ষিতে পূর্বে কি ঘটেছিল যার জন্য এই স্টোরিটা শুরু হলো, পঞ্চতন্ত্রের কথা কেনই বা বলতে শুরু করলেন, এই বিষয়টাকে আশ্রয় করে সংস্কৃত সাহিত্যে প্রথমে একটা প্রিফেস টাইপ থাকে, কথা মুখম সেটাকে বলা হয়। আমরা বানভট্টের কাদম্বরীতেও সেরকম দেখতে পাবো, কথা মুখম অংশ আছে। যে মানভট্টের উনি কাদম্বরীটা রচনা করলেন, কাদম্বরীতে যে ঘটনা ঘটছে তার আগে কি হয়েছে সেটা ঠিক একইভাবে পঞ্চতন্ত্রের কথাতেও এটা দেখতে পাওয়া যায়। আমরা সব স্টোরি জানি, তো এখানে টেক্সট আকারে এখানে রয়েছে, যাতে প্রথমা বিভক্তির প্রয়োগ রয়েছে বিপুলভাবে। ঠিক আছে, প্রথমে কি রয়েছে ও, আচ্ছা আজকে কি পড়াবেন? মধুমিতা ম্যাম, আপনি গত ক্লাসে ছিলেন না মনে হয়, আপনি পড়ুন। ছিলাম। হ্যাঁ। হুম। পঞ্চতন্ত্রস্য কথামুখম। হুম। দাক্ষী প্রান্তে জনপদে মহিলারূপয়ং নাম একম নগরম আসিত। হুম। তত্র তত্র অমর শক্তি। হ্যালো।
আমি শুনতে পাচ্ছি না। हि अग्रशक्तिः अनन्तशक्तिः च शास्त्रविमुखाः च आसन् হুম तान् पुत्रान् शास्त्रविमुखान् अवलोकय राजा चिन्तित अभवत् হুম एकदा सः सचिवान् उक्तवान् आहूय 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 হুম उक्तवान् भवन्तः जानन्ति यत् मम मम पुत्राः शास्त्रविमुखाः अविवेकिनः च सन्ति হুম एतान् अवलोक्य बहु अवलोक्य 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 হুম महत् दुःखं जायते হুম यथा एतेषां बोधः भवति तथा कश्चन उपायः कश्चन करणीयः उपायः कश्चन 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 उपायः करणीयः হুম तत्र एकः मन्त्री अवदत् एते बालकाः व्याकरणम् अधीत्य अन्यानि शास्त्राणि पठन्तु হুম ततः परं प्रबुद्धाः भविष्यन्ति হুম तेषां मन्त्रिणां मध्ये एकः सुमतिः नाम मन्त्री आसीत् হুম स उक्तवान् यत् एतेषां प्रबोधनार्थं किमपि समस्कृतं সংক্ষিপ্তম সংক্ষিপ্তম আমরা যেটা বাংলায় সংক্ষিপ্তम् সংক্ষিপ্ত বলি সংক্ষিপ্তম হুম সংক্ষিপ্तं শাস্ত্রम् आवश्यकम् तदर्थ আবশ্যকম आवश्यकम् तदर्थ বিষ্ণু শর্মা विष्णु शर्मा नाम लब्धकीर्तिः समर्थः च कश्चन ब्राह्मणः अस्ति तस्मै एतान् समर्पयतु সমর্পয়তু समर्पयतु হুম स नूनम् एतान् शीघ्रं प्रबुद्धान् करिष्यति করিষ্যতি ঠিক আছে থাক। আচ্ছা কি বলা হলো, বলছে যে দাক্ষিণাত্যে দক্ষিণ ভারতে দাক্ষিণাত্যে জনপদে মহিলারোপ্যম নাম একম নগরম আসিত। নগরের নাম হচ্ছে মহিলারোপ্যম। তো এখানে দেখবেন সবগুলোই প্রথমা বিভক্তি রয়েছে, মহিলারোপ্যম নাম একম নগরম, এগুলো সবগুলোই হচ্ছে প্রথমা বিভক্তি। ঠিক আছে, তত্র অমর শক্তি নাম রাজা অভবত। অমর শক্তি নাম রাজা, এটা হচ্ছে প্রথমা বিভক্তি, রাজার নাম অমর শক্তি। তস্য বহুশক্তি উগ্রশক্তি অনন্তশক্তি চ ইতি ত্রয়ঃ পুত্রাঃ আসন। এটাও পুরোটা প্রথমা বিভক্তি। তো তার বহু শক্তি, উগ্র শক্তি, অনন্ত শক্তি, এরকম তিনজন পুত্রের নাম এগুলো। হ্যাঁ, এরকম তিনজন নামের পুত্র ছিলেন। তে পরম দুর্মেধসः ते परम दुर्मेधसः শাস্ত্র বিমুখাः চ আসন। তারা পরম দুর্মেধা, মেধা মানে হচ্ছে বুদ্ধি, দুর্মেধা মানে হচ্ছে গিয়ে অপবুদ্ধি, যার মানে যাদের বুদ্ধি, তারা দুষ্টুমি করে, বদমাশি করে। আবার পরম এটা বিশেষণ লাগানো হয়েছে, মানে উগ্র, খুবই উগ্র বদমাশি করে। তো আর তারা কি ছিল, শাস্ত্র বিমুখ, পড়াশোনা করতো না, বদমাশি করে বেড়াতো। তান পুত্রান শাস্ত্র বিমুখান অবলোক্য রাজা চিন্তিতঃ অভবৎ। সেই পুত্রদের শাস্ত্র বিমুখ দেখে, অবলোক্য এখানেও লিয়াপ প্রত্যয় হয়েছে, উপসর্গ রয়েছে, তো সেই জন্য লিয়াপ হয়েছে। রাজা চিন্তিতঃ অভবৎ, চিন্তিত হলেন। একদা সহ সচিবান আহুয় উক্তবান, একদিন তিনি সচিবদেরকে আহুয়তেও লিয়াপ আহ্বান করে বললেন। কি বললেন, ভবন্তঃ জানন্তি যত মম পুত্রাঃ শাস্ত্র বিমুখাঃ অবিবেকিনঃ চ সন্তি। আমার পুত্ররা কেমন, শাস্ত্র বিমুখ আর অবিবেকী, মানে তারা বিবেকপূর্বক কাজ করে না। এতান অবলোক্য মহৎ দুঃখম জায়তে, সেই কারণে এদেরকে দেখে আমার খুব দুঃখ হয়। যথা এতেষাম বোধঃ ভবতি তথা কশ্চন উপায়ঃ করণীয়ঃ, সেই কারণে যাতে এদের বোধ হয়, মানে এরা পড়াশোনার প্রতি আকৃষ্ট হয়, বুঝতে পারে, সেই কারণে কিছু একটা ব্যবস্থা করতে হবে। উপায়ঃ করণীয়ঃ। তত্র একঃ মন্ত্রী অবদৎ, তাদের মধ্যে এখন সচিবদের সঙ্গে আলোচনা চলছিল, সেই সচিবদের মধ্যে একজন মন্ত্রী বললেন, এতে বালকাঃ ব্যাকরণমধীত্য অন্যানি শাস্ত্রাণি পঠন্তু। যেটা আমরা প্রথমে ভাবি, সংস্কৃত পড়ানোটা আমরা সেইভাবেই শিখেছিলাম। প্রথমে নরহ নরৌ নরাহা এরকম করে রূপগুলোকে মুখস্থ করা দরকার, তার সঙ্গে মানে কি হয়েছে এখানে, নর শব্দ কিভাবে তৈরি হলো ইত্যাদি ব্যাকরণ
আগে পড়ানো হোক, তারপরে শাস্ত্রগুলো, অন্য শাস্ত্র পড়ানো হোক। কারণ সব শাস্ত্রের মধ্যেই ব্যাকরণ রয়েছে, সেই জন্য যে ব্যাকরণ জানবে সে কি করবে, অন্য শাস্ত্রগুলোও জানতে পারবে। এই জন্য আগে ব্যাকরণ পড়ানো হোক বলে একজন বললেন। ততঃ পরম প্রবুদ্ধাহ ভবিষ্যন্তি, এবং সেইভাবে ব্যাকরণ পড়ার পরে অন্য শাস্ত্র পড়ে তারা বুদ্ধিমান হবে। তেষাম মন্ত্রীনাম মধ্যে একঃ সুমতিঃ নাম মন্ত্রী আसीत्। ওই মন্ত্রীদের মধ্যে একজন মন্ত্রী ছিলেন যার নাম হচ্ছে সুমতিঃ। সহ উক্তবান, তিনি কি বললেন, এতেষাম প্রবোধনার্থম কিমপি সংক্ষিপ্তম শাস্ত্রম আবশ্যক। এরা তো এত ধৈর্য সহকারে পড়াশোনা করতে পারবে না, ব্যাকরণ তো খুব জটিল বিষয়। তো এত যেহেতু তাদের এত ধৈর্য নেই, সেই কারণে কি করা উচিত, এদের জন্য একটা সংক্ষিপ্ত শাস্ত্র রচনা করা উচিত। তদর্থম বিষ্ণু সর্বা নাম লব্ধ কীর্তি সমর্থঃ চ কশ্চন ব্রাহ্মণঃ अस्ति। আর সেই কাজের জন্য একজন সুযোগ্য ব্যক্তি রয়েছেন, যিনি হচ্ছেন বিষ্ণু শর্মা। ঠিক আছে, এই বিষ্ণু শর্মা কেমন হচ্ছে, লব্ধ কীর্তি, যিনি কীর্তি পেয়েছেন, মানে খুবই প্রসিদ্ধ আর সমর্থ, এইরকম একজন ব্রাহ্মণ। তস্मै এতান সমর্পয়েতু, তার কাছে এদেরকে দিয়ে দাও। সহ নূনম এতান শীঘ্রম প্রবুদ্ধান করিষ্যতি, তিনি অবশ্যই, নূনম এটা একটা অব্যয়, এর অর্থ বলেছিলাম গত ক্লাসে সম্ভবত, অবশ্যম এর অর্থ। ঠিক আছে, এদেরকে শীঘ্রই তিনি প্রবুদ্ধ করে তুলবেন বলে তিনি বললেন। আচ্ছা, তারপরে সাদিকা ম্যাম আপনি বলুন। एतद् आकर्ण भूपतिः विष्णुशर्माणम् आहूय अकथयत्, হুম भगवान् मम अनुग्रहार्थं भवान् एतान् मम पुत्रान् कृपया शास्त्रनिपुणां करोतु। হুম अहं भवतां तोषाय ग्रामशतं দাস্যামি। दास्यामि। হুম तत् श्रुत्वा विष्णुशर्मा राजानम् उक्तवान्, देव, अहम् अर्थलिप्सु नास्मि, अतः विद्या विक्रयणं न करोमि, किन्तु भवतः प्रार्थनया षण्मासाभ्यन्तरे षण्मासाभ्यन्तरे भवतः एतान् पुत्रान् अवश्यं नीतिशास्त्रे विचक्षणान् करिष्यामि। नीतिशास्त्रे विचक्षणान् करिष्यामि। राजा तस्य प्रतिज्ञां श्रुत्वा विस्मयान्वितो प्रमोदितो च जातः। तान् कुमारान् तस्मै सादरं समर्प्य सः नृपतिपरां निवृत्तिं प्राप्तवान्। विष्णुशर्मा महाराजस्य पुत्रान् आदाय ततः प्रस्थितवान्। अपि च मित्रप्राप्ति मित्रभेद काकोलोकीय लब्धप्रणाश अपरीक्षितकारकाणि इति पञ्चतन्त्राणि रचयित्वा तान् पाठितवान्। ते राजपुत्राः अपि मासषट्केन एव शास्त्रनिपुणाः सञ्जाताः। ततः आरम्भ एतत् पञ्चतन्त्रम् आरभ्य एतत् पञ्चतन्त्रं नाम नीतिशास्त्रं सुकुमारमतीनां बालानां कृते भूतले প্রথিতম অভবৎ। ঠিক আছে, পৃথিবীতে তখন থেকে হলো। হ্যাঁ, তখন থেকে প্রথিত মানে বিখ্যাত হলো ভূতলে। হ্যাঁ, কি বলা হচ্ছে,
তস্मै এতান সমর্পয়তু ইনি বলে চলে গেলেন। এতদ আকর্ণ্য ভূপতিঃ রাজা বিষ্ণু শর্মাণম আহুয় অকথয়ত। এটা দ্বিতীয় বিভক্তি আছে, ঠিক আছে? শর্মন শব্দের দ্বিতীয়, এটা দেখবো ধীরে ধীরে আমরা। আহুয় অকথয়ত বললেন, কি বললেন? ভগবান সম্বোধন, ভগবত শব্দের সম্বোধন। মম অনুগ্রহার্থম ভবান এতান মম পুত্রান কৃপয়া শাস্ত্র নিপুণান করো। আমার উপর অনুগ্রহ করে আমার এই যে পুত্র রয়েছে, এই পুত্রদেরকে আপনি শাস্ত্র নিপুণ করে দিন। আহম ভবতাম তোষায় গ্রাম শতম দাস্যামি। আমি আপনার সন্তুষ্টির জন্য, মানে আপনাকে আনন্দিত করার জন্য বেতন হিসেবে আপনাকে কি দেব? 100টা গ্রাম দেব। তৎশ্রুত্বা বিষ্ণু শর্মা রাজানা মুক্তবান। সেটা শুনে বিষ্ণু শর্মা রাজাকে বললেন, কি বললেন? দেব অহম অর্থলিপ্সুহু নাস্মি। অর্থলিপ্সু মানে টাকা টাকার প্রাপ্তির প্রতি জন্য মোহ মোহ। নেই। আমি টাকার প্রতি মোহ বিশিষ্ট ব্যক্তি নই, ঠিক আছে? অতঃ বিদ্যা বিক্রয়ণম ন করোমি। আমি সেই জন্য বিদ্যা কি করব বিক্রয় না? বিদ্যাকে বিক্রি করব না। করবো না। কিন্তু ভবতঃ প্রার্থনয়া ষণ্মাসাভ্যন্তরে ভবতঃ এতান পুত্রান অবশ্যম নীতিশাস্ত্রে বিচক্ষণান করিষ্যামি। তো আপনি আমাকে যেহেতু বলেছেন, আপনি প্রার্থনা করেছেন, তো সেই জন্য আমি কাজ করব। আমি টাকার জন্য কাজ করছি না। আমি আপনার পুত্রদেরকে 6 মাসের মধ্যে ষট মাসাভ্যন্তরে, ষণ্মাসাভ্যন্তরে, ঠিক আছে? ষটটা এখানে সন্ধি হয়ে গেছে, দিয়ে ষণ্মাসাভ্যন্তরে ভবতঃ এতান পুত্রান, আপনার এই পুত্রদেরকে অবশ্যম নীতি শাস্ত্রে বিচক্ষণান করিষ্যামি। অন্য কোন শাস্ত্রেও বিচক্ষণ করবে বলেন। কেন বলেনি? কারণ কাদের পুত্রদের পড়াচ্ছে? রাজার পুত্রদের পড়াচ্ছে। রাজার পুত্ররা কেমন হবে? তারা ক্ষত্রিয়, তারা পরবর্তীকালে রাজ্য সামলাবে, সেই জন্য তাদেরকে কূটনীতি জানতে হবে, রাজনীতি জানতে হবে। সেই কারণে তাদেরকে নীতিশাস্ত্র পড়াতে হবে। তাদেরকে ব্যাকরণ পড়িয়ে, সাহিত্য পড়িয়ে কোনো লাভ হবে না। তাদেরকে মূল রসদটা কি দিতে হবে? যে তারা যেন নীতিশাস্ত্র, কিভাবে রাজ্য চালাতে হয়, রাজ্যে কার সঙ্গে কেমন ব্যবহার করতে হয় ইত্যাদি বিষয়গুলো যাতে তারা জানে, সেই জন্য নীতিশাস্ত্র তাদেরকে পড়ানো হবে। রাজা তস্য প্রতিজ্ঞাম শ্রুত্বা বিস্ময়ান্বিতঃ প্রমোদিতঃ চ জাতঃ। প্রমোদিতঃ মানে আনন্দিতঃ, আর বিস্ময়ান্বিতঃ মানে বিস্ময় হওয়া। তো রাজা বিষ্ণু শর্মার এই ধরনের প্রতিজ্ঞা শুনে বিস্ময়ও পেলেন আর আনন্দিতও হলেন। কেন? তার কারণটা হচ্ছে যে এতদিন পর্যন্ত যারা পড়াশোনা করতো না, এদিক সেদিক ঘুরে বেড়াতো, শাস্ত্র বিমুখ ছিল, তাদেরকে এ কি বলছে? 6 মাসের মধ্যেই শাস্ত্র নিপুণ করে তুলবে, নীতি নিপুণ করে তুলবে। তাহলে 6 মাস ডিউরেশনটা খুবই কম, ঠিক আছে? তো তার মধ্যে কিভাবে হবে? সেই জন্য রাজা আশ্চর্যান্বিত হচ্ছে। আর যেহেতু ইনি দায়িত্ব নিয়েছেন, কাজটা করবেন, সবাই এর নামে প্রশংসা করেছে ভূরিসহ, সেই কারণে ইনি যোগ্য ব্যক্তি এটা চিন্তা করে রাজা আনন্দিতও হলেন। তান কুমারান তস্मै সাদরম সমর্প্য। সেই পুত্রদেরকে তিনি তস্मै, এখানে চতুর্থী বিভক্তি, তাকে মানে বিষ্ণু শর্মাকে সাদরম মানে আদরের সঙ্গে দিয়ে, সমর্পিত লিয়াব হয়েছে সহ নৃপতিঃ পরাম নির্বৃত্তিম প্রাপ্তবান। তিনি তাদেরকে এটা সমর্পণ করে খুবই আনন্দিত হলেন। মানে পরা নিবৃত্তি মানে আর আমার কাছে কোনো চাপ নেই, এরকম একটা ব্যাপার। বিষ্ণু শর্মা মহারাজস্য পুত্রানাদায় ততঃ প্রস্থিতবান। বিষ্ণু শর্মা তখন কি করলেন? মহারাজের পুত্রদেরকে নিয়ে চলে গেলেন। অপিচ তারপরে তিনি কি করলেন? এদেরকে পড়ানোর জন্য মিত্র প্রাপ্তি, মিত্র ভেদ, কাকোলুকীয় লব্ধ প্রণাশ অপরীক্ষিত কারকাণী। পঞ্চতন্ত্রে 5টা তন্ত্র রয়েছে। তন্ত্র বলতে অধ্যায়। তার মধ্যে কি রয়েছে? এই বিষয়গুলো আছে। প্রথমটার নাম হচ্ছে মিত্র প্রাপ্তি, কিভাবে নিজেদের মিত্র বানাতে হয়, দুটো মিত্রের মধ্যে কিভাবে নিজের কাজ বের করানোর জন্য তাদের মধ্যে কিভাবে শত্রুতা লাগাতে হয়, কারণ এগুলো রাজনীতির অঙ্গ, সেই জন্য এগুলো শেখানো হচ্ছে। তারপরে কাকোলুকীয়ম লব্ধ প্রণাশম অপরীক্ষিত কারকাণী, এই বিষয়গুলো কি আশ্রয় করে, মানে এগুলো মূলত কি আছে, আপনারা স্টোরির মতো আছে এটা পুরোটা, যে বন্য প্রাণীরা তাদের মধ্যে সংবাদ হচ্ছে, তাদের মধ্যেই জিনিসটা পুরো ঘটছে, ঠিক আছে? কারণ ছোট বাচ্চারা পশু পাখির কথা শুনতে ভালোবাসে, তাদের গল্প শুনতে ভালোবাসে, তো গল্পর ছলে তাদেরকে এই বিষয়গুলো, রাজনীতির বিষয়গুলো জানিয়ে দেওয়া হচ্ছে। তান পাঠিতবান, তাদেরকে পড়ালেন। তে রাজপুত্রাহ अपि মাস ষটকেন এব শাস্ত্র নিপুণাহ সঞ্জাতা। আর ওই যারা
রাজপুত্র ছিল, তারাও ওই 6 মাসের মধ্যে বিষয়টাকে অধিগত করে শাস্ত্র নিপুণ হয়ে উঠলো। ততঃ আরভ্য এতৎ পঞ্চতন্ত্রম নাম নীতি শাস্ত্রম, তখন থেকে আরম্ভ করে এই পঞ্চতন্ত্র নামক নীতি শাস্ত্র সুকুমার মতীনাম বালানাম কৃতে ভূতলে প্রথিতম অভবৎ। এই নীতিশাস্ত্র ভূতলে, পৃথিবীতে প্রথিত মানে যশ পেল না, তার খ্যাতি হলো। কাদের জন্য খ্যাতি হলো বলছে? সুকুমার মতীনাম বালানাম কৃতে, সবার জন্য নয়। যারা শাস্ত্র বোঝে, যারা বেদ পড়তে পারে, বেদের অর্থ বুঝতে পারে, ব্যাকরণ পড়তে পারে, ব্যাকরণের অর্থ বুঝতে পারে, তাদের জন্য নয়। কাদের জন্য? যারা সুকুমার মতি, সুকুমার মানে কোমল স্বভাবের, কোমল স্বভাবের মানে যাদের বুদ্ধি একটু একটু শার্প নয়, যারা গল্প টল্প শুনতে ভালোবাসে, সূক্ষ্ম বিষয় যাদের মাথায় প্রবেশ করে না, তাদেরকে গল্পের ছলে জিনিসটা বুঝিয়ে দেওয়ার জন্য এই গ্রন্থটা ভূতলে প্রথিত হলো। ঠিক আছে? আচ্ছা, কারো কোনো প্রশ্ন এখানে? ঠিক আছে, আগে যাচ্ছি আমরা। এটাতে কোনো টেক্সটে কোনো প্রশ্ন নেই, ঠিক আছে? এরপর থেকে আমরা দ্বিতীয় বিভক্তিতে ঢুকছি। ঠিক আছে, প্রথমে অজন্ত শব্দানাম দ্বিতীয় প্রয়োগাঃ। অজন্ত শব্দগুলো আমরা আগে পড়েছেন আপনারা, অকারান্ত আর আকারান্ত ইকারান্ত 3টে শব্দ পড়েছেন, আর বাকিগুলোও পড়েছেন। তো এখন বাদ বাকি যে শব্দগুলো মূলত থাকে না, সেই শব্দগুলোর সম্পর্কে আলোচনা হচ্ছে, যেগুলো আমরা এর আগে যাদের প্রথমা বিভক্তি পড়ে এসেছি তাদেরই দ্বিতীয় শুরু হচ্ছে। ঠিক আছে, নেক্সট কি আছেন? হীরালাল বাবু পড়ুন। ভক্ত ঋষি প্রণমাতি প্রণমাতি। প্রণামতি, আপনার একটু সাউন্ডটা, ভলিউমটা খুব কম, একটু মাইকটা কাছে রাখুন। ভক্তঃ ঋষিম প্রণামতি। হ্যাঁ, তারপরে বাল ঋষি পৃচ্ছতি। পৃচ্ছতি, তারপরে মহারাজ ত্রিশীন নমতি। মহারাজঃ ঋষীন নমতি, ঋষীন নমতি। ঠিক আছে, তাহলে এখানে ইকারান্ত শব্দের ক্ষেত্রে কি দেখলাম? ঋষিহি, প্রথমে ছিল ঋষিহি, ঋষি, ঋষয়ঃ, এখানে কি হয়ে গেল? ঋষিম, দ্বিতীয়া চলছে এবারে। ঠিক আছে, দ্বিতীয়া কোন কারক? এখানে একটু কারক বিভক্তি জানা দরকার। কারক বলতে কি বোঝায়? দ্বিতীয়াকে বলা হয় কর্মকারকের জন্য দ্বিতীয় বিভক্তি হয়। ঠিক আছে, কর্ম মানে অবজেক্ট, যেটাকে আমরা ইংরেজিতে বলি সেটা। তাহলে কর্মকারক বোঝানোর জন্য দ্বিতীয় বিভক্তি হয়। যেমন তাকে, হ্যাঁ, রাম গাছ দেখছে, তাহলে এখানে গাছটা হয়ে গেল কর্ম। বোঝা গেছে? মানে মূলত সংস্কৃতে কর্মকারকের পরিভাষাটা কেমন? কর্মকারকের পরিভাষাটা হচ্ছে এইরূপ যে কর্তা নিজের ক্রিয়ার দ্বারা যেটা পেতে চায় তাকে তার কর্মসংজ্ঞা হয়। মানে কর্তা নিজের ক্রিয়ার দ্বারা, আপনাকে প্রথমে ক্রিয়াটা দেখতে হবে। পেতে চাওয়া মানে তার কাছে চলে আসুক এরকম ব্যাপারটা নয়, সেই ক্রিয়ার দ্বারা সে যেটাকে পেতে চাইছে। পেতে চাইছে মানে, যেমন আমি একটা উদাহরণ দিই, রাম গাছ দেখছে। তো গাছ দেখছে বলতে কি বুঝি? আমরা এটাকে জেনারেলাইজ করে দেই যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটাকে আমরা কর্ম বলবো, এরকম ভাবে করে। কিন্তু তার থেকে এইটা বেশি ভালো যে আমরা যদি কর্তা নিজের ক্রিয়ার দ্বারা যেটা পেতে চাইছে, যেটা গ্রামারও বলে, তার কর্মসংজ্ঞা হয়, এরকম অর্থটা করি, তাহলে বেশি সুবিধে। এখন দেখুন, রাম গাছ দেখছে অথবা গাছকে দেখছে, তাহলে এখানে কি দেখছে, কাকে দেখছে দিয়ে প্রশ্ন করলে আপনি উত্তর পেয়ে যাবেন, অসুবিধা হবে না। তো যেরকম রাম গাছ দেখছে বলতে রাম কি দেখছে প্রশ্ন করলাম, উত্তর পেলাম রাম গাছ দেখছে, গাছ হয়ে গেল কর্ম। তাহলে যেটা আমি বললাম যে কর্তা ক্রিয়ার দ্বারা যেটা পেতে চাইছে, তো এখানে ক্রিয়াপদ কি আছে? দেখারূপ ক্রিয়া। দেখারূপ ক্রিয়ার দ্বারা কি পেতে চাইছে? কি পেতে চাইছে বলতে কি দেখতে চাইছে, এরকম হচ্ছে অর্থটা। কি পেতে চাইছে বলতে গেলে পাওয়ার জন্য সে দেখছে না, সে জাস্ট দেখছে। তাহলে এখানে ক্রিয়াটাকে ওই রকম ভাবে চিন্তা করতে হবে। দেখছে, যেমন ধরে নিন রাম ভাত খাচ্ছে, তাহলে খাওয়া ক্রিয়ার দ্বারা সে কি খাচ্ছে এরকম ভাবে প্রশ্ন করব। বোঝা গেছে? কি পেতে চাইছে বলার থেকে সেই ক্রিয়ার দ্বারা কি করতে চাইছে। ক্রিয়া তো করছে, কিন্তু সেই ক্রিয়ার দ্বারা তার উদ্দেশ্যটা কি,
তার কর্মসংজ্ঞা হয়ে যায়। ঠিক আছে? তো রাম যখন গাছ দেখছে, তাহলে দেখারূপ ক্রিয়ার দ্বারা সে কি দেখতে চাইছে? গাছ দেখতে চাইছে, সেই জন্য গাছের হয়ে গেল কর্মসংজ্ঞা। ওকে, ঠিক একইভাবে রাম ছাত্রা রাবণকে মারছে, তাহলে মারারূপ ক্রিয়ার দ্বারা সে কি করতে চাইছে? রাবণকে মারতে চাইছে, সেই জন্য রাবণের হয়ে গেল কর্মসংজ্ঞা। এইরকম ভাবে জিনিসগুলো আপনারা করতে পারেন, তাহলে কর্মটা জানা যায়। একটা জায়গাতে প্রবলেম হয়, যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, তাহলে আমরা এক জায়গাতে খুব সমস্যায় ভুগি, যেটা হচ্ছে যে বৃষ্টি পড়ছে, সেখানেও আমরা প্রশ্ন করি কি পড়ছে, তাই তো? এখন বৃষ্টি পড়ছে বললে, বৃষ্টি পড়ছে, তাহলে কি পড়ছে এটা যদি প্রশ্ন করি, তাহলে বৃষ্টিটা কি কর্ম? না, কর্তা। কর্তা। ঠিক আছে, এতটা জিনিস যদি বুঝতে পারেন, তাহলে আপনি কি কাকে এই কথাটাও বলতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, পুরোটাই বোধের জন্য। তো যারা এটা বুঝতে পারে না, তারা মনে করে যে এখানে কি হলো ব্যাপারটা, কি পড়ছে, আমি কি দিয়ে তো প্রশ্ন করেছি, উত্তর হচ্ছে বৃষ্টি, তাহলে বৃষ্টি হয়ে গেল কর্ম। অনেক আমি দেখেছি যারা বাংলা লিটারেচার নিয়েও পড়াশোনা করেছেন, তারাও এটাকে কর্ম বলে থাকে। আমি জানি না ওই গ্রামারে ওটাকে কর্ম বলা হয় কিনা, কিন্তু এই জিনিসটা আমি দেখেছি অনেককে প্রশ্ন করে। তো তারা এটাকে বলেইছেন যে এটা কর্ম, বৃষ্টি পড়ছে এখানে কর্ম, কারণ কি দিয়ে প্রশ্ন করা হচ্ছে। সেই জন্য এই কনসেপ্টটা না থাকাই ভালো। হ্যাঁ, যে ক্রিয়াটা করছে সে হচ্ছে কর্তা, আর কর্তা ক্রিয়াটা, যে ক্রিয়াটা করছে সেই ক্রিয়ার দ্বারা সে কি পেতে চাইছে, এরকম যদি আমরা কনসেপ্টটা ভাবি, তাহলে ওখানে কর্ম পেতে অসুবিধা হবে না। এখানে দেখুন প্রত্যেকটার ক্ষেত্রে ভক্তহা ঋষিম প্রণমতি, তো প্রণাম করে ক্রিয়ার দ্বারা সে কাকে প্রণাম করতে চাইছে? তো ঋষিকে, যেন ঋষির হয়ে গেল কর্মসংজ্ঞা। বালহ ঋষিম পৃচ্ছতি, বালহ ঋষিম পৃচ্ছতি, ঋষি পৃচ্ছতি, তাহলে এখানে বালক জিজ্ঞাসা করা ক্রিয়ার দ্বারা কাকে জিজ্ঞেস করতে চাইছে? ঋষিকে জিজ্ঞেস করতে চাইছে, যেন ঋষিতে কর্মসংজ্ঞা হয়েছে। এরকম ভাবে জিনিসগুলোকে একটু করা যেতে পারে। আচ্ছা, এবারে বিষয় হচ্ছে যে এখানে তাহলে দেখুন ঋষিম, ঋষি, ঋষিন, ইকারান্ত পুংলিঙ্গ যতগুলো শব্দ পাবো, সবার কিন্তু ফরম্যাটটা এই একইভাবে চলতে থাকবে। হিরালাল বাবু পড়ুন তারপরে। ছাত্রা কপি পশ্যাতি নট নটः কপি নর্তে নর্তয়তি, নর্তয়ানি নর্তয়তি, নর্তয়াতি হুম, কৃষক কপিনা অপসারয়তি অপসারয়তি। ঠিক আছে, অপসারয়তি। সারয়তি, তাহলে এখানেও ঠিক একইভাবে কপিম, কপি, কপিন, হ্যাঁ, ঋষি, ঋষি, ঋষিন, কপি, কপি মানে কি বাঁদর? বাঁদর। ঠিক আছে, কপিম, কপি, কপিন। ঠিক আছে, কপিহি, কপি, কপয়ঃ, কপিম, কপি, কপিন, এরকম ভাবে। নেক্সট ইকারান্ত হয়ে গেল। এবার ইকারান্ত এরকম পুংলিঙ্গ আর কি কি শব্দ ছিল আপনাদের মনে আছে? আর কি কি শব্দ ছিল ইকারান্ত পুংলিঙ্গ? এক দুটো বলুন। মুনিহি ঋষিহি, মনিহি, ঋষিহি, অগ্নিহি, গিরিহি। ঠিক আছে, এরকম করে কয়েকটা আমরা পড়েছিলাম তখন, সেগুলোতে প্রত্যেকটা এরকম হবে। তাহলে মুনিম, ঋষিম, হ্যাঁ, মুনিম, মুনি, মুনিন, ঋষিম, ঋষি, ঋষিন, অগ্নিম, অগ্নি, অগ্নিন, হ্যাঁ, এরকম করে চলবে। আচ্ছা, ঠিক আছে, তারপরে উকারান্ত বলুন। মাতা মাতা শিশুম লালায়াতি, শিশুম, শিশুমানা, শিশুম লালয়তি, তারপরে লালায়াতি। পিতা শিশুম আটায়াতি, আটয়তি, পিতা শিশু আটয়তি, হ্যাঁ, তারপরে পিতামহী শিশুন বিধয়তি, বোধয়তি, বোধয়তি, বোধয়তি মানে বোঝানো, আটয়তি মানে হাঁটানো, হাঁটছি, অটতি, আটয়তি মানে হাঁটাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, লালয়তি পালন করছি, হ্যাঁ, শিশুম, শিশু, শিশুন, শিশু, শিশু, শিশবঃ, শিশুম, শিশু, শিশুন। ঠিক আছে, নেক্সট। सर হ্যাঁ বলুন। सर बोधयति और अटयति को क्या बोले सर आप मीनिंग? चलाना, चलना को चलाना। बोलते हैं अटति, और चलाना जैसे छोटा बच्चा है उसको पकड़ के चलाते हैं ना, चलो चलो, तो उसको जी बोलते सर। हैं आटयति। खुद चलने को अटति, चलाने को आटयति। और सर बोधयति बोधयति मतलब समझाना।
समझा नहीं। তারপরে सः ध्यायी पदुम पदुम अह्नयति আওহয়তি, হ্যাঁ, সাহাধ্যায়ী বটুম আওহয়তি। সাহাধ্যায়ী মানে সহপাঠী, একসঙ্গে যারা পড়ছে তারা। সাহাধ্যায়ী, বটু মানে বলেছিলাম যে ছোট বালক যে গুরুগৃহে থেকে পড়াশোনা করেছে তাকে বটু বলা হয়, তাকে ডাকছে। হ্যাঁ, তারপরে गृहिणी बटु मोचयति ভোজয়তি। भोजयति তারপরে आचार्य बटुन पठयति পাঠয়তি। হ্যাঁ, বটুম বটু বটুন, ঠিক আছে। বটুহু বটু বটাপাহা, বটুম বটু বটুন, প্রথমা দ্বিতীয় এইভাবে। হ্যাঁ, তারপরে এগুলো হয়ে গেল উকারান্ত। হ্যাঁ, তারপরে माता विक्रेतार বিক্রেতারম विक्रेतारं सकमूल्य पृच्छति পৃচ্ছতি। মাতা বিক্রেতারম শাকমূল্যম পৃচ্ছতি। তাহলে বিক্রেতারম। আচ্ছা, তারপরে বলুন। তারপরে শালিনী বিক্রেতারো আহয়তি। হুম, তারপরে তারপর হচ্ছে বিত্তমন্ত্রী বিকেতন বিক্রেত্রীন, কি লেখা আছে? বিক্রেত্রীন। হ্যাঁ, উদ্বোধয়তি। আদো উদ্ভয়তি। তাহলে এটা ঋকারান্ত শব্দ, এর রূপ কেমন চলে? বিক্রেতা, বিক্রেতারো, বিক্রেতারহ, বিক্রেতারম, বিক্রেতারো, বিক্রেত্রীন, এরকম করে চলে। ঠিক আছে। স্যার এটার প্রাতিপদিক কি? বিক্রেত্রী। বিক্রেত্রী, হ্যাঁ, হুম। যেমন পিতৃ ছিল সেরকম, ওরকম ভাবে বিক্রেতা। আচ্ছা, যাই হোক, তারপরে দর্শক অভিনেতা নেতারম পশ্যন্তি পশ্যতি, পশ্যন্তি, পশ্যন্তি না, পশ্যন্তি। পশ্যন্তি তারপরে প্রশংসকः প্রশংসকः নেত্রাও অভিবাদয়তি। বাদয়তি, ঠিক আছে। তারপরে অধ্যক্ষ অভিনেত্রীন সম্মানয়তি। সম্মানয়তি, ঠিক আছে। তাহলে অভিনেতার, নেতা, নেত্রী শব্দ সে একইভাবে অভিনেত্রী, অভিনেতা, অভিনেতারো, অভিনেতারহ, এটা প্রথমা। অভিনেতারম, অভিনেতারো, অভিনেত্রীন দ্বিতীয়া। ঠিক আছে। এখানে দীর্ঘ আছে অভিনেত্রীনে, হ্যাঁ, এটা দেখবেন। ঠিক আছে, ঠিক আছে। এরপরে আমাদের আর কি আছে? উজানি, তুমি পড়ো। এবারে স্ত্রীলিঙ্গ হচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। মূর্তিকারः মূর্তিং নির্মাতি, নাগরিকः মূর্তির্নয়তি, অর্চকः মূর্তিः পূজয়তি। পূজয়তি, ঠিক আছে। সেখানে মূর্তি, মূর্তি, মূর্তয়ঃ ছিল ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, যেমন মূর্তি শব্দ, ঠিক একইভাবে তার দ্বিতীয়াতে মূর্তি, মূর্তি, মূর্তিহি, এরকম করে। আচ্ছা, সৌহার্দ্য, তোমার কোনো প্রশ্ন আছে নাকি? हाँ सर, पृच्छति सर और यच्छति। यच्छति का मतलब देना होता है सर, और पृच्छति का मतलब क्या पूछना, क्या है सर? पूछना। पूछना। अच्छा, ठीक है सर, थैंक यू। ठीक है, अस्तु। अग्रे पठतु। छात्रः लेखनीं स्थापयति, शिक्षकः लेखन्यौ ददाति, आपणिकः लेखनीः दर्शयति। দর্শয়তি। দেখুন, ইকারান্ত মানে দীর্ঘ ইকারান্ত যে শব্দটা আপনারা পড়েছেন আগে, তো সেই শব্দের দ্বিতীয়াতে লেখনীম, লেখন্যৌ, লেখনীহি। একবার প্রথমাতে কি হচ্ছে? লেখনী, লেখন্যৌ, লেখন্যঃ, দ্বিতীয়া লেখনীম, লেখন্যৌ, লেখনীহি। ঠিক আছে। খুব স্পষ্টভাবে এটা, এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা,
নেক্সট, তাহলে এইরকম ভাবে যত শব্দ আছে, জননী আছে, ভগিনী আছে, সবগুলো দীর্ঘ ইকারান্ত শব্দের সঙ্গে চলে যাবে একই রকম ভাবে। তারপর गृहिणी सम्मार्जनीं क्रीणाति হুম कर्मकरः सम्मार्जनीयो नयति হ্যাঁ, विक्रेता सम्मार्जनीः बध्नाति বধনাথ। ঠিক আছে, সম্মার্জনী মানে হচ্ছে ঝাঁটা, সম্মার্জনী, সম্মার্জন্যৌ, সম্মার্জন্যः প্রথমা, দ্বিতীয়াতে সম্মার্জনীম, সম্মার্জন্যৌ, সম্মার্জনীः, এরকম। তারপর गोपालः धेनुं दोग्धि হুম कृषकः धेनुं नयति হুম कृष्णः धेनुः चारयति চার। ধেনুঃ, ধেনু, ধেনবঃ পড়েছিলাম প্রথমা, দ্বিতীয়াতে বলছে ধেনুম, ধেনু, ধেনুঃ। ঠিক আছে, দগ্ধি মানে দহন করা, নয়তি মানে নিয়ে যাবার, কৃষ্ণঃ ধেনুঃ চারয়তি, চারয়তি মানে চরানো। ঠিক আছে, গোপালः धेनुं दुग्धि, कृषकः धेनु नयति, कृष्णः धेनुः चारयति। ঠিক আছে, धेनुं, धेनु, धेनुः। नेक्स्ट, स्नुषा श्वश्रुं सेवते वधूः श्वश्रौ उपवेशयति सीता श्वश्रुः प्रणमति ঠিক আছে, স্নুষা মানে বউ, কি করছে? শ্বশ্রু মানে শাশুড়িকে সেবা করছে। বধূ শব্দেরও সেই অর্থ, বউ। শ্বশ্রৌ, ঠিক আছে, শ্বশ্রুম, শ্বশ্রৌ, উপবেশয়তি বসাচ্ছেন দুজন শাশুড়িকে। সীতা শ্বশ্রুঃ প্রণামতি, শ্বশ্রুঃ বহুবচন। ঠিক আছে, তাহলে শ্বশ্রুম, শ্বশ্রৌ, শ্বশ্রুঃ তৃতীয়া এক বচন, দ্বিবচন, বহুবচন। তারপরে माता शिशोः तनुं प्रक्षालयति सीता कुशलवयोः तनुम् अभ्यञ्जयति জয়তি, वैद्यः शिशूनां तनुः निरीक्षते নিরীক্ষতে। ঠিক আছে, তনুঃ উকারান্ত সেই স্ত্রীলিঙ্গ শব্দ, তার দ্বিতীয়াতে তনুম, তনু, তনুঃ। অভ্যঞ্জয়তি মানে মুছে দেওয়া। হ্যাঁ, তারপরে शिशुः मातरम् अनुगच्छति युधिष्ठिरः मातरौ नमति रामः मात्रेः नमति मातृ दीर्घोरि দীর্ঘরি। ঠিক আছে, মাতৃহি নমতি। পুংলিঙ্গে দেখবেন কি হয়েছিল, আচ্ছা আমি এটা বলে দিই। এটা ঠিক একইভাবে মাতা, মাতরৌ, মাতরঃ, দ্বিতীয়াতে মাতরম, মাতরৌ, মাতৃহি, এরকম করে চলছে। ঠিক আছে, আচ্ছা স্ত্রীলিঙ্গের বহুবচনটা লক্ষ্য করুন, ঋকারান্ত শব্দের ক্ষেত্রে কি হচ্ছে? মাতৃহি হয়েছে। ঠিক আছে, বিসর্গ হয়েছে দিয়ে। পুংলিঙ্গটা এবার একটু চিন্তা করুন, পুংলিঙ্গে ছিল কি? পুংলিঙ্গে নকার ছিল, দেখুন, বিক্রেত্রীন, বিক্রেত্রীন, অভিনেত্রীন। ঠিক আছে, দীর্ঘ ছিল কিন্তু তারপরে নকার ছিল। ক্লিয়ার? আর এখানে বিসর্গ হয়েছে, এটা হচ্ছে পার্থক্য। নেক্সট, এবারে নপুংসক লিঙ্গ। হ্যাঁ, আচ্ছা পড়ো। सर पढ़ो হুম अर्जुनः मत्स्यस्य अक्षि पश्यति হুম माता शिशुम् अक्षिणी दर्शयति হুম हनुमान् रावणस्य अक्षिणी पश्यति আচ্ছা, তাহলে এখানে কি আছে? অক্ষিণ, অক্ষি ইকারান্ত শব্দ, অক্ষি, অক্ষিণী, অক্ষিণী। নপুংসকলিঙ্গের ক্ষেত্রে কি হয়? প্রথমাতে যা রূপ হয় দ্বিতীয়াতেও সেম রূপ হয়, যেন এখানে বিশেষ সমস্যা নেই। প্রথমা অক্ষি, অক্ষিণী, অক্ষিণী, দ্বিতীয়া অক্ষি, অক্ষিণী, অক্ষিণী। ঠিক আছে, আচ্ছা তারপরে कपिः जानु कण्डूयते হুম मल्लः जानुनी मर्दयति হ্যাঁ, क्रीडकाः वस्त्रावरणेन जानुनी रक्षन्ति রক্ষণ। হ্যাঁ, হাঁটু। কি বলা হচ্ছে? জানু, জানুনি, জানুনি, হাঁটু। তো কন্ডুয়াতে শব্দের অর্থ হচ্ছে কন্ডুয়াতে চুলকানো। কপিহি জানু কন্ডুয়াতে, জানুনি, জানু, জানুনি, জানুনি, জানু, জানুনি, জানু, একইভাবে। হ্যাঁ, নেক্সট
এবারে বলা হচ্ছে অজন্ত শব্দানাম দ্বিতীয়া প্রয়োগ। অজন্ত শব্দগুলোর এই যে দ্বিতীয় প্রয়োগ আমরা যেটা এখন পড়লাম সেটা এবারে এখানে বিশেষভাবে দেওয়া রয়েছে অনেকগুলো শব্দ। ঠিক আছে, আচ্ছা মধুমিতা ম্যাম পড়ুন। ছাত্রাः কপিন পশ্যন্তি। ছাত্রাः কপি পশ্যন্তি। হুম ছাত্রাः কপিন পশ্যন্তি। হুম ভক্তः यतिं वन्दते। भक्तः यति वन्दते। भक्तः यतिं वन्दते। ঠিক আছে, কপিম কপি কপিন यतिम यति यतीन। হ্যাঁ, তারপরে जनाः गिरिम् अवलोकन्ते। হুম जनाः गिरिम् अवलोकन्ते। হুম जनाः गिरिम् अवलोकन्ते। হুম शिष्यः गुरुं नमति। হুম शिष्यः गुरु नमति। হুম शिष्यः गुरुं नमति। হুম माता शिशुं लालयति। হুম माता शिशुं लालयति। माता शिशुं लालयति। হুম अहं बन्धुम् आह्वयामि। হুম अहं बन्धुम् आह्वयामि। হুম अहं बन्धून् आह्वयामि। হুম ঠিক আছে, वय- তারপরে वयं कार्यकर्तारं सूचयामः। হুম वयं कार्यकर्तारौ सूचयामः। হুম वयं कार्यकर्तीन् सूचयामः। হুম संयोजकः হুম वक्तारम् उपविशति। উপবেশয়তি। উপবিশতি মানে বসা, উপবেশয়তি মানে বসানো। হুম संयोजकः वक्तारौ उपविशति। হুম संयोजकः वक्तॄन् उपवेशयति। হুম सर्वे अभिनेतारं सम्मानयन्ति। হ্যাঁ सर्वे अभिनेतारौ सम्मानयन्ति। হুম सर्वे अभिनेत्रीन् सम्मानयन्ति। আচ্ছা, প্রত্যেকটাতে একটা জিনিস দেখুন, কর্তা আর ক্রিয়াপদের সম্বন্ধ থাকে আপনারা জানেন ভালো করে, যে কর্তা আর ক্রিয়াপদ দুটো সমান হয়, মানে কর্তাকে লক্ষ্য করে ক্রিয়াপদ হয় কর্তরি বাচ্যে। তো সেই জন্য এগুলো সবগুলো কর্তরি বাচ্যের বাক্য। সেই কারণে কি হয়েছে, কর্তা আর ক্রিয়াপদটা কিন্তু কনস্ট্যান্ট রয়েছে, দ্বিতীয় বিভক্তিটা কেবলমাত্র পরিবর্তিত হয়েছে। ঠিক আছে, এক বচন দ্বিবচন বহু বচন হলেও কর্তা আর ক্রিয়াপদের কোনো পার্থক্য কিন্তু ঘটেনি। প্রত্যেকটাতেই দেখুন ছাত্রাহ পশ্যন্তি, অত্রাপি ছাত্রাহ পশ্যন্তি, এখানেও ছাত্রাহ পশ্যন্তি। ঠিক আছে, পরিবর্তনটা খালি দ্বিতীয়াতে হয়েছে। হ্যাঁ, কপিম কপি কপিন ইকারান্ত, यतीम यति यतीन, गिरिम गिरि गिरिन। ঠিক আছে, এরকম ভাবে চলেছে। ঠিক একইভাবে উকারান্তের ক্ষেত্রে গুরুম গুরু গুরুন, শিশুম শিশু শিশুন, বন্ধুম বন্ধু বন্ধুন। ঠিক আছে, এরকম ভাবে যা যা আছে উকারান্ত শব্দ সবগুলোতে বিষ্ণুম বিষ্ণু বিষ্ণুন, এরকম করে সব চলতে থাকবে। নেক্সট, রিকারান্ত শব্দ কার্যকর্তা, কার্যকর্ত্রী শব্দ কার্যকর্তা, কার্যকর্তারও কার্যকর্তার, এরকম করে ছিল। এবার দ্বিতীয়াতে কার্যকর্তারম কার্যকর্তারও কার্যকর্ত্রীন। ঠিক আছে, বক্তা বক্তারো বক্তারহ, দ্বিতীয়াতে বক্তারম বক্তারো বক্ত্রীন। এখানে কিন্তু এটা বিশেষ করে দেখার এই বহু বচনের ক্ষেত্রে দন্তেন্ন থাকে, দীর্ঘ হয়ে দন্তন্য। হ্যাঁ, অভিনেত্রী অভিনেতা অভিনেতারো অভিনেতারহ, অভিনেতারম অভিনেতারো অভিনেত্রীন। ঠিক আছে, তারপরে পড়ুন। सा कलाकृतिं पश्यति। হুম सा कलाकृतिः पश्यति। सा कलाकृतिः पश्यति। पश्यति। হ্যাঁ, सा धेनुं प्रेषयति। হুম सः धेनुं प्रेषयति। হুম सः धेनुः प्रेषयति। হুম माता दुहितरम् आह्वयति। হুম माता दुहितरौ आह्वयति। হুম माता दुहित्रीः হুম दुहित्रीः आह्वयति। আহ্বয়তি। जनाः वधूं पश्यन्ति। হুম जनाः वधूः पश्यन्ति। হুম जनाः वधूः
पश्यन्ति পশ্যন্তি, ঠিক আছে। ইকারান্ত কলাকৃতিম, কলাকৃতি, কলাকৃতিহি, কলাকৃতি মানে আর্ট। ধেনু, ধেনু, ধেনুন উকারান্ত। তারপরে রিকারান্ত বলছে দুহিত্রী শব্দ, দুহিতা মানে পুত্রী, হ্যাঁ, দুহিতা, দুহিতারৌ, দুহিতারহ, দ্বিতীয়াতে দুহিতরম, দুহিতরৌ, দুহিত্রীহি। তারপরে এবারে উকারান্ত মানে দীর্ঘ উকারান্ত শব্দের কথা বলছে, বধূম, বধ্বৌ, বধূহু। নেক্সট নপুংসকলিঙ্গটা পড়ুন। अक्षिः स्पृशति হুম स अक्षिणी स्पृशति হুম ते अक्षिणी स्पृशन्ति হুম सः शक्तिः पश्यति হুম सः शक्तिनी पश्यति হুম ते शक्तिनी पश्यन्ति। হুম এখানে স্যার তাহলে এগুলো চেঞ্জ হচ্ছে মানে কেন চেঞ্জ হয়েছে? ক্রিয়াপদটা চেঞ্জ, কর্তাটা চেঞ্জ হচ্ছে বলে। ও বুঝতে সহ পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সহ জানু স্পৃশতি হুম সহ জানুনি স্পৃশতি হুম তে জানুনি স্পৃশন্তি। স্পেশাল, ঠিক আছে। তাহলে অক্ষি, অক্ষিণী, অক্ষিণী, শক্তি, শক্তিনী, শক্তিনী, প্রথমাতেও সেম হয়, জানু, জানুনি, জানু, ঠিক আছে। এখানেও ঠিক একইভাবে একটু বিশেষ বলেছে যে কোন কোন শব্দগুলোর ক্ষেত্রে রিকারান্ত শব্দগুলোর আগের বারে যেরকম ছিল মনে আছে, এখানে দাগ দিয়ে দেওয়া হয়েছিল যে কয়েকটা শব্দের ক্ষেত্রে কেবলমাত্র পিতৃ আর ভাতৃ শব্দের ক্ষেত্রে এরকম হয়, তো সেই রকম এখানেও সেরকম দাগ দিয়ে দেখিয়ে দিয়েছে যে বাদ বাকি গুলোতে সেম আছে, কপিম, কপি, কপিন, কিন্তু এই রিকারান্তের ক্ষেত্রে দুই রকমের রিকারান্ত পাওয়া যায়। একটা হচ্ছে কর্তা, কর্তারৌ, কর্তারহ, কর্তারম আকার আছে, আর পিতরমে দেখুন আকার নেই, পিতারম হয় না, কর্তারৌ এখানেও পিতরৌ, সেই জন্য এটা আলাদা ওখান থেকে, ঠিক আছে। আচ্ছা, বাদ বাকি এগুলো সব এখানে রয়েছে। আর এখানেও ঠিক একইভাবে রিকারান্ত স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে দুই ধরনের শব্দ, একটা হচ্ছে স্বস্ত্রী, একটা হচ্ছে মাতৃ। স্বসারম, স্বসারৌ, স্বস্ত্রীহি আকার এসেছে, আর মাতৃর ক্ষেত্রে আকার আসেনি, মাতারম হয় না, মাতারম, মাতারৌ, মাতারম, ঠিক আছে। তাহলে এই যে মাতারম শব্দটা দেখতে পাচ্ছেন, এই শব্দটা এই যে বন্দে মাতারম বলা হয়, ওখানে মাতারম শব্দটা রয়েছে, ওখানে দ্বিতীয় বিভক্তি ওটা, ঠিক আছে। বন্দে ওটা হচ্ছে কি আত্মনেপদী ধাতু, বন্ধ ধাতু, নমস্কার করার অর্থে, আর মাতরমে দ্বিতীয়া। তাহলে বন্দে যে পদটা রয়েছে, ওই পদটা বললাম আত্মনেপদী, ওই রূপটা কোথায় হয় বলতে পারবেন? বন্দে রূপটা কোথায় হয়, কি বলতে পারবেন? কোন লকারে হয়? আপনারা পড়েছিলেন তো, সেবতে, সেবেতে, হ্যাঁ। সেবন্তে। লটে উত্তম পুরুষের প্রথমা, উত্তম পুরুষের প্রথমা পুরুষের এক বচন, উত্তম পুরুষের এক বচন। এক আচ্ছা, বচন, তাহলে উত্তম এখন পুরুষের বলুন এক বচন। বন্দে মাতরম যে বলা হলো, তাহলে এখানে কর্তাকে, মাতাকে বন্দনা করি। কর্তাকে আমি, আমি, হ্যাঁ, এখানে কর্তা নেই, কর্তাপদটা দেওয়া নেই। কর্তাপদটা না দেওয়া থাকলেও কর্তাপদ বোঝা যায়, কিভাবে বোঝা যাবে? বন্দে ক্রিয়াটা, বন্দে, বন্দে। ঠিক ঠিক, ওকে, আচ্ছা, ঠিক আছে। তারপরে এবারে ঠিক একইভাবে এখানে যেগুলো পড়লাম সেগুলো এখানে দেওয়া হয়েছে। নেক্সট, এবারে আপনাদের কাজ এখান থেকে শুরু হচ্ছে 95, ঠিক আছে। প্রথমা বহুবচন, দ্বিতীয়া বহুবচন দুটো লিখতে হবে, ঠিক আছে। এবারে আসছে হলন্ত শব্দের দ্বিতীয়া, হলন্তের দ্বিতীয়া, ঠিক আছে। আচ্ছা, সাদিকা ম্যাম আপনি শুরু করুন। হ্যালো, কৃষ্ণः সুহৃদं সদা মানম আলিঙ্গতি গোপাः কৃষ্ণ বলরামৌ সুহৃদৌ নমন্তে
হুম रामः सुहृदः वानरान् बोधयति। বোধয়তি। আচ্ছা এখানে একটু দেখুন, হ্যাঁ, সুহৃদ শব্দ ছিল, সুহৃদ সুহৃদৌ সুহৃদয় দহ আমরা পড়েছি এর আগে প্রথমাতে। দ্বিতীয়াতে বলছে সুহৃদম সুহৃদৌ সুহৃদহ। এবারে সুহৃদ শব্দটা হচ্ছে গিয়ে বন্ধুত্ব এই অর্থে ব্যবহার করা হয়, বন্ধু। যে বন্ধুগুলো কারা, তো বলছে যে এখানে দেখুন সুদামানম, সুদামান শব্দ, সুদামা বন্ধু ছিল কৃষ্ণের, তো এক বচন সুদামানম, ওখানে দ্বিতীয়া। ঠিক আছে, কৃষ্ণ আলিঙ্গন করছে, কাকে আলিঙ্গন করছে, তো সুদামাকে। নেক্সট গোপাহা কৃষ্ণ বলরামৌ, এটাও কিন্তু দ্বিতীয় বিভক্তি, কৃষ্ণশ্চ বলরামশ্চ, কৃষ্ণ আর বলরাম তাদেরকে একসঙ্গে বলা হচ্ছে কৃষ্ণ বলরাম। কৃষ্ণ বলরামকে, যারা কে কৃষ্ণ বলরাম হচ্ছে বন্ধু, তাদেরকে নমস্কার করছে। রামঃ সুহৃদঃ বানরান বোধয়তি, রাম বোঝাচ্ছেন, কাদের বোঝাচ্ছেন, মিত্র বানরদের বোঝাচ্ছেন। বানরান এখানেও কিন্তু দ্বিতীয় বহুবচন। হ্যাঁ মানে সুহৃদ এখানে বিশেষণ, হ্যাঁ সুহৃদ এখানে বিশেষণ, এখানেও ঠিক একই ব্যাপার। এটাতেও কিন্তু সুহৃদ বিশেষণ, এটাতেও সুহৃদ বিশেষণ। ঠিক আছে, গ্রামীণः মন্ত্রিণং বদতি, হুম সভাধ্যক্ষः মন্ত্রিণৌ সম্মানয়তি, প্রধানমন্ত্রী মন্ত্রিণः সম্বোধয়তি। ঠিক আছে, মন্ত্রীন প্রাতিপদিক ছিল, মন্ত্রী মন্ত্রিণৌ মন্ত্রিণঃ, গুণী গুণিনৌ গুণিনঃ, সন্ন্যাসী সন্ন্যাসিনৌ সন্ন্যাসিনঃ, কার্য দ্বিতীয়া। ঠিক আছে, মন্ত্রিণাম মন্ত্রিণৌ মন্ত্রিণঃ। নেক্সট দূতः রাজাनं সূচয়তি, মহারাজः রাজানৌ সন্ধিপ্রস্তাবং লেখয়তি, জনকः সীতায়াः স্বয়ংবরে রাজ্ঞः অভিনন্দতি। অভিনন্দতি। ঠিক আছে, রাজন শব্দ ছিল রাজা, রাজানৌ রাজনঃ, আরে রাজানাম রাজানৌ রাজ্ঞঃ। ঠিক আছে, এই বহু বচনটা দেখবেন ভালো করে, রাজানাম রাজানৌ রাজ্ঞঃ। স্ত্রীলিঙ্গ এবারে পড়ুন। ঋষিः পবিত্রং সরিতম অবগাহতে, ভক্তः গঙ্গা যমুনে সরিতৌ অর্চতি, সরিতः উভয়তः আশ্রমাः ভবন্তি। ঠিক আছে, সরিত স্ত্রীলিঙ্গ শব্দ ছিল, সরিত সরিতৌ সরিতঃ, স্ত্রীলিঙ্গের দ্বিতীয়তেও তাই, সরিতম সরিতৌ সরিতঃ, মানে দ্বিবচন আর বহুবচনে বিশেষ পার্থক্য নেই, পার্থক্যটা কেবলমাত্র এক বচনে। হ্যাঁ, দ্বিতীয় আর এক বচনে, সরিতম। তারপরে ইন্দ্রः অপ্সরসং প্রেষয়তি, ইন্দ্রः অপ্সরসৌ অভিনন্দতি, ইন্দ্রः অপ্সরসः পশ্যতি। পশ্যতি। ঠিক আছে, অপ্সরাহ অপ্সরসৌ অপ্সরসঃ, অপ্সরসম অপ্সরসৌ অপ্সরসঃ। ঠিক আছে, প্রত্যেকটাতেই আপনারা স্যার সরিতম নাম মানেটা একবার বলবেন। এইটা দেখছেন সরিত জল, জল না, সরিত শব্দের অর্থ নদী, নদী। আচ্ছা, এখানে দেখুন সুহৃদ সুহৃদৌ সুহৃদঃ, সুহৃদম সুহৃদৌ সুহৃদঃ। তো প্রথমা দ্বিতীয়াতে কিন্তু দ্বিবচন বহুবচনে পার্থক্য হয়নি, পার্থক্যটা কোথায় হয়েছে, এক বচনে। সুহৃদ ছিল, এখানে সুহৃদম হয়েছে। মন্ত্রী মন্ত্রিণৌ মন্ত্রিণঃ, মন্ত্রিণম মন্ত্রিণৌ মন্ত্রিণঃ। এখানে দেখুন সেই দ্বিবচনে দ্বিতীয়ার এক বচনেই পার্থক্য। হ্যাঁ, দ্বিবচন বহুবচন সেই রকম আছে। রাজার ক্ষেত্রে তাই নয়, রাজার ক্ষেত্রে একটু পার্থক্য আছে, রাজা রাজানৌ রাজানঃ, রাজানাম রাজানৌ রাজ্ঞঃ, এখানে পার্থক্য ঘটেছে। হ্যাঁ, এখানে আর এখানে। তারপরে সরিত সরিতৌ সরিতঃ, সরিতম সরিতৌ সরিতঃ, এক বচনেই পার্থক্য। অপ্সরাহ অপ্সরসৌ অপ্সরসঃ, অপ্সরসম অপ্সরসৌ অপ্সরসঃ, আবার সেই এক বচনের পার্থক্য। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তাহলে এক বচনগুলো ক্ষেত্রেই খালি মকার চলে আসে, আর বাদ বাকি গুলোর ক্ষেত্রে প্রায় প্রায় দ্বিবচন বহুবচনটা সেম থাকে। হ্যাঁ, নেক্সট। সৈনিকः বর্ম ধারয়তি, সৈনিকৌ বর্মণি ধারয়তः, সৈনিকাः বর্মাণি ধারয়ন্তি।
হুম আচ্ছা, মল্লহ হুম, মল্লহ বপু দর্শয়তি মল্লৌ বপুষি দর্শয়তঃ মল্লাহ বপুষি দর্শয়ন্তি। বপুংসি দর্শয়ন, ঠিক আছে। এখানে মল্লাহ, মল্ল বদলে গেছে, সেই হ্যাঁ জন্য ক্রিয়াটাও বদলে গেছে। হ্যাঁ, মল্ল বদলে গেছে বলে, ঠিক আছে। হ্যাঁ, বপুহু ম- বপুষি বপুংসি, বপুহু হুম, বপুষি বপুংসি, মানে দ্বিতীয়া আর প্রথমা কোনো পার্থক্য হয় না। কোথায়? নপুংসকের ক্ষেত্রে। এখানেও ঠিক একইভাবে বর্ম বর্মাণি বর্মাণি, প্রথমাতে দ্বিতীয়াতেও বর্ম বর্মাণি বর্মাণি, ঠিক আছে। হুম, হুম, বপু শব্দ, হ্যাঁ। অবশ্যই, ঠিক আছে, এগুলো আপনাদের কাজ হবে। আচ্ছা, তারপরেরটা পড়ে নিন। হলন্ত শব্দ। আচ্ছা, শিক্ষকः বুদ্ধিমন্तं ছাত্রং ইচ্ছতি। হুম শিক্ষকः বুদ্ধিমন্তौ ছাত্রौ ইচ্ছতি। হুম শিক্ষকः বুদ্ধিমতः ছাত্রাन् ইচ্ছতি। হুম তং মহান্तं জনম অনুসর। তং হুম মহান্তৌ জনৌ অনুসর। তং মহতঃ জনান অনুসর। হ্যাঁ মহান্ত শব্দটা। জনাঃ মন্ত্রিণং বদন্তি। জনাঃ মন্ত্রিণৌ বদন্তি। জনাঃ মন্ত্রিণঃ বদন্তি। হুম সভাসদः রাজানং পশ্যন্তি। হুম সভাসদः রাজানৌ পশ্যন্তি। সভাসদः রাজ্ঞः পশ্যন্তি। পশ্যন্তি, ঠিক আছে। তো বুদ্ধিমন্তম ছাত্রম, এখানে বিশেষ্য বিশেষণ একটা রয়েছে, এখানেও তাই এখানেও তাই। হ্যাঁ, বুদ্ধিমান বুদ্ধিমন্ত বুদ্ধিমন্তঃ, বুদ্ধিমন্তম বুদ্ধিমন্ত বুদ্ধিমতঃ। আপনারা কিন্তু প্রথমাটা ভুলে যাবেন না, নাহলে কিন্তু খুব সমস্যা হবে। এরপরে তৃতীয় চতুর্থী যখন আসবে তখন প্রথমটাই ভুলে গেছেন এরকম যেন না হয়। দ্বিতীয়, তারপরে মহান মহান্তৌ মহান্তঃ, মহান্তম মহান্তৌ মহাতঃ, ঠিক আছে। তারপরে মন্ত্রী মন্ত্রিণৌ মন্ত্রিণঃ, মন্ত্রিণম মন্ত্রিণৌ মন্ত্রিণঃ, রাজা রাজানৌ রাজানঃ, রাজানম রাজানৌ রাজ্ঞঃ। নেক্সট, তারপরটা বলুন। জনাঃ সরিতং তরন্তি। হুম জনাঃ সরিতৌ তরন্তি। হুম জনাঃ সরিতঃ তরন্তি। চলেন। সরিত সরিতৌ সরিতঃ, সরিতম সরিতৌ সরিতঃ। হ্যাঁ, তারপরে নপুংসকলিঙ্গ। সহ বহুত মন্দিরং বহুত না, বৃহৎ বৃহৎ বৃহৎ। বৃহৎ। সহ বৃহৎ মন্দিরং নির্মাতি। সহ বৃহতি মন্দিরে নির্মাতি। হুম সহ বৃহন্তি মন্দিরাণি নির্মাতি। হুম ঠিক আছে, বৃহৎ ভবান, বৃহৎ বৃহন্তি। হ্যাঁ হ্যাঁ, বৃহৎ বৃহৎ যেমন চেঞ্জ হয়েছে, মন্দিরমটাও চেঞ্জ হয়েছে। হুম, মন্দিরং মন্দিরে মন্দিরাণি। কারণ মন্দিরের বিশেষণ হচ্ছে বৃহৎ, ঠিক আছে। বৃহৎ। ভবান নাম উচ্চারয়তু। হুম ভবান নামানি উচ্চারয়তু। হুম ভবান নামানি উচ্চারয়তু। ঠিক আছে, নাম নামানি নামা। নামানি। ঠিক একইভাবে এখানে আপনাদের এখানে অনেকগুলো দেওয়া আছে শব্দের একবচন দ্বিবচন বহুবচন স্পষ্টতার জন্য। যেই শব্দগুলো পড়েছিলাম আমরা, আপনাদের সেই শব্দগুলোর মধ্যে এগুলো দেখবেন, যদি কোনো শব্দ না পান তবুও দ্বিতীয় বিভক্তি স্যার এটার কি হবে সেটা যদি জানার ইচ্ছে থাকে তাহলে আপনারা ওটা নোট করে রাখবেন, ঠিক আছে। পরের ক্লাসে আমরা ওটা নিয়েও আলোচনা করব আর সেইগুলোর বলে দেব। এখানে অনেকগুলোই আছে, প্রায় প্রায় সবগুলো পেয়ে যাবেন। আর লজিক একই রকমই আছে। যদি কোনো সকারান্ত শব্দ দেখেন তাহলে এরকম চলবে, যদি কোনো তকারান্ত শব্দ দেখেন তাহলে, মানে এখানে এক একটা করে মডেল শব্দ দেওয়া আছে, আপনারা একটা জেনে গেলে বাদ বাকিগুলো জেনে যাবেন, ঠিক আছে। আর তারপরে আপনাদেরকে বাড়ির কাজ করতে হবে। ওইটা একটা, 37 এটা অভ্যাস 37 এটা করতে হবে। হ্যাঁ এখান থেকে করতে হবে, ঠিক আছে। এখানে রূপগুলো দেওয়া আছে। আর এখান থেকে আগে, এর আগে দেখালাম অভ্যাস 36 সম্ভবত, নাকি 36, হ্যাঁ। 36। তো অভ্যাস 36 মাঝখানের একটা এখনো পাঠানো হয়নি আমার, কারণ ওটা অনেক বড়। আর আমি একটু গত ক্লাসেরটা পাঠানো, হুম গত ক্লাসেরটা কেউই পাঠায়নি। আমি না, আজকে যেটা আমি পাঠাইনি। আমি একটু বাড়ির বাইরে চলে এসেছি বলে না, আমার একটুখানি ওইসব
একটু না না ঠিক নেট আছে, আপনি সময় করে পাঠিয়ে দিলেই হবে, মানে আপনি কাজটা নিজে থেকে করে দিলেই হলো। আচ্ছা, আহ অভ্যাস এরপরে 37, 38। আচ্ছা, 37, 38। আচ্ছা, পেজ নাম্বার এটা 39 আর 39, এতটা পর্যন্ত, 39 পর্যন্ত, 39, মানে 103 পর্যন্ত। 100, হ্যাঁ, 36, 37, 38, 39। 39, ঠিক আছে। তার আগেও দুটো একটা বোধহয় আছে ছোট ছোট। না না, ওখানে তো আর কিছু নেই, আমরা তো নমস্তস্মৈ পানি নাই এটা পড়ে নিয়েছিলাম, পানি নেই। তস্মৈ পানি নাই নমঃ পড়ে নিয়েছিলাম না, হুম, সেখান থেকে তো গৃহ কার্য গত ক্লাসে দেওয়া হয়েছিল, তারপর থেকে সেটাই আজকে আমরা পাঠাইনি, আমি অন্তত পাঠাইনি। হ্যাঁ সেই জন্য বেশি বানাচ্ছে। হুম, আচ্ছা, পানির সমস্যা কোথায়? 43 করেছে। আর কি আছে দেখি, না এটা পরের দিন পড়াবো, কারণ এটা একটু জটিল আছে। আপনারা এর আগে দুই কর্মক্রিয়া ইত্যাদি পড়েছিলেন, না বোধহয়। আর দ্বিতীয় বিভক্তি কখন কখন হয়, কোন কন্ডিশনে হয়, এটা মানে শব্দের যোগে দ্বিতীয় বিভক্তি পড়েছিলেন এটা, হ্যাঁ সেটা তো পড়েছি আমরা। যেমন অভিতহ, পরিতহ প্রভৃতি হ্যাঁ গুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো পড়েছি। ঠিক আছে, তাহলে এটাতে ওগুলো বিশেষ পড়া। সমস্যা হবে না। আচ্ছা, এইটা একবার করে নিই। হ্যাঁ দেখুন, এটা কত পেজ নাম্বার? 104, ঠিক আছে। কয়েকটা শব্দের যোগে এখন কিছু কিছু জিনিস আছে যেগুলো দু রকম ভাবে বিভক্তি হয়। একটা জিনিস এখানে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, একটা হচ্ছে কারক আর একটা হচ্ছে বিভক্তি। আমরা এই দুটোকে একসঙ্গে বলি কারক বিভক্তি, কিন্তু কারক জিনিসটা আলাদা, বিভক্তি জিনিসটা আলাদা। যেমন ধরে নিন আমি জল বললে আপনি যে অর্থটা বোঝেন দুটো কিন্তু আলাদা, একটা হচ্ছে শব্দ আর একটা হচ্ছে অর্থ। ঠিক একইভাবে এখানে কারক আর বিভক্তি বললে এরকম বুঝতে হবে, বিভক্তিটা হচ্ছে রিপ্রেজেন্ট করছে, মানে যেমন জলম বর্গের অ ল অ ম হলন্ত, এই জিনিসটা রিপ্রেজেন্ট করছে ওই তরল পদার্থটাকে। ঠিক একইভাবে বিভক্তিটা রিপ্রেজেন্ট করছে কারকটাকে। কারক মানে আর কিছু নয়, মিনিংটা। এই যে আমি কিছুক্ষণ আগে বললাম, কর্মকারক মানে কি, কর্তা নিজের ক্রিয়ার দ্বারা কোনো কিছু পেতে চাইলে তাকে কর্মকারক বলা হয়। তাহলে এই যে জিনিসটা, এই যে মিনিংটা, এটাকে বলছি কর্মকারক। আর সেই কর্মকারকটাকে রিপ্রেজেন্ট করবে কে, দ্বিতীয়া বিভক্তি। বোঝা গেছে? তাহলে দ্বিতীয়া বিভক্তি আর কর্মকারক দুটোর মধ্যে সম্বন্ধটা এরকমই, অর্থটা কর্মকারক বা কারক, আর যেটা রিপ্রেজেন্ট করছে সেটা হচ্ছে বিভক্তি। আমার কথাটা বোঝা গেছে? হ্যাঁ সৌহার্দ্য বলো, বুঝতে পারো না তুমি? सर नहीं सर, थोड़ा सा हिंदी में। अच्छा, मैं बता रहा था, जैसे आप एक शब्द उच्चारण किया आपने वाटर, वाटर बोलने से आपको जो समझ में आया, दिमाग में आपका कुछ आया है वाटर बोलने के साथ साथ, तो ये जो वाटर है, ये शब्द WATER, इतना जो शब्द है वो शब्द है, उसका एक मीनिंग है, वो एक लिक्विड है, ठीक है ना। मीनिंग अलग है, शब्द अलग है। उसी तरीके से कारक अलग है, विभक्ति अलग है, ठीक है। तो विभक्ति क्या है, विभक्ति है एक शब्द की तरह। जैसे मैंने वाटर ये बताया, ये आपको ये शब्द सुनाई पड़ा, वैसे विभक्ति भी सुनाई पड़ता है। उसका मीनिंग जो होता है, मतलब जो लिक्विड तरल पदार्थ था, वाटर बोलने से जो तरल पदार्थ आपके दिमाग में आया, चिंतन में आया, उसी तरीके से वो मीनिंग आता है, उसको बोलते हैं कारकम। मतलब मीनिंग इज इक्वल टू कारक और विभक्ति इज इक्वल टू, विभक्ति क्या है, विभक्ति हुआ वो शब्द। जैसे हम बोलेंगे रामम, ये हुआ रामम, ये हुआ क्या, इसमें जो मकार है वो हुआ विभक्ति, और वो किसको समझा रहा है, राम को। इतना जो अर्थ है राम को, वो है कारक।
अभी तक हमने बहुत कुछ देखा ना, अभी तक हमने जो जो पढ़ा उसमें क्या था, जैसे मैं आपको दिखाता हूँ इधर। তার মানে শব্দের সঙ্গে বিভক্তি যোগ হলে কারক হয়ে গেল না 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 না, না? দেখুন আমি একটা আপনাকে বাংলায় একটা উদাহরণ দিচ্ছি। এখানে দেখুন, না যেমন আমি আপনাকে বললাম রাম সীতাকে বললেন, ঠিক আছে। এবারে এই বাংলাতেও এখানে দেখুন, এখানে একটা মূল অংশ রয়েছে, এই অংশটা এটাকে বলা হচ্ছে কি, এটা বলা হচ্ছে কে বলে যে লেখাটা রয়েছে, এই কে লেখাটা এর মধ্যে পুরোটাই রং হয়ে গেল, যাই হোক, এই যে কে জায়গাটা এটা কি, এটা হচ্ছে বিভক্তি, বুঝতে পারছেন? আর এর দ্বারা যে মিনিংটা আপনি বুঝছেন, আমি খালি সীতা বলছি না, আমি যদি খালি খালি এরকম বলি রাম সীতা বললেন, তাহলে মিনিংটা পাল্টে যাবে। কিন্তু আমি এখানে কি বলতে চাইছি যে রাম সীতার প্রতি বললেন, মানে সীতাকে উদ্দেশ্য করে বললেন। এই সীতাকে উদ্দেশ্য করে, এই সীতাকে উদ্দেশ্য করে বা উদ্দেশ্যরূপ অর্থটা কে বোঝালো, এই কে বোঝালো। উদ্দেশ্য কথাটা পুরো আমি লিখলাম না, আমি কি বোঝালাম, কে এটার দ্বারা ওই উদ্দেশ্য অর্থটাকে বুঝিয়ে দিলাম। তাহলে অর্থটাকে বলা হচ্ছে কি, যে অর্থটা থাকলো সেটা হচ্ছে কারক, যে ওই অর্থটাকে বোঝালো সে হচ্ছে বিভক্তি। তাহলে এখানে বিভক্তিটাকে কে, বুঝতে পেরেছেন? বাংলার ক্ষেত্রে ঠিক একইভাবে সংস্কৃতের ক্ষেত্রেও চিন্তা করুন। আমি এখানে বলছি যে রামঃ বৃক্ষম পশ্যতি, তাহলে এখানে যে বৃক্ষম, তারা সংস্কৃতে লিখি রামঃ বৃক্ষম পশ্যতি, তাহলে এখানে দেখারও ক্রিয়াটা কর্তা হচ্ছে রাম, ঠিক আছে। এবারে রাম কি দেখছে, গাছকে দেখছে। এই যে গাছকে, মানে এই যে অর্থটা আমি কিছুক্ষণ আগে বললাম না, গাছকে দেখছে মানে কি, রাম নিজের ক্রিয়ার দ্বারা গাছকে পেতে চাইছে, যে পেতে চাওয়া অর্থটা, সেই অর্থটা কিন্তু কোথায় লুকিয়ে আছে, এই যে উপরে অনুসারটা রয়েছে ওটার দ্বারা। গাছ বললে তো খালি গাছকে বোঝাবে, কিন্তু গাছকে পেতে চাইছে মানে গাছকে দেখতে চাইছে। এই যে গাছকে এইরূপ অর্থটা এখানে কিন্তু ওই রিপ্রেজেন্ট করছে, কে ওটা বুঝিয়ে দিচ্ছে, ওটা অনুসারটা বুঝিয়ে দিচ্ছে বা মকারটা বুঝিয়ে দিচ্ছে। সেই মকারটাই হচ্ছে বিভক্তি, দ্বিতীয়া বিভক্তি। আপনারা সবাই বলবেন এক বাক্যে যে বৃক্ষমে কি আছে, দ্বিতীয় বিভক্তি আছে। তো প্রথমা বিভক্তির থেকে দ্বিতীয় বিভক্তির পার্থক্য কি, যেই পার্থক্যটা আছে, যেই অর্থটা আছে, সেই অর্থটা রিপ্রেজেন্ট করে ওই বিভক্তিটা। বোঝাতে পারলাম আমি? না হ্যাঁ স্যার, এবার উপর দিয়ে হয়ে গেল ব্যাপারটা। সৌহার্দ, তুমি কিছু বুঝতে পারলে? सर थोड़ा बहुत। मीनिंग इतना समझिए कि मीनिंग जो होता है वो कारक होता है। कारक और विभक्ति, इन दोनों में ये अंतर है। विभक्ति इज इक्वल टू शब्द और कारक इज इक्वल टू मीनिंग। अभी कारक को रिप्रेजेंट करता है विभक्ति, ठीक है। कारक को अभी देखिए, मैं एक उदाहरण देता हूं आपको, इससे अच्छा होगा कि जैसे हम चतुर्थी का प्रयोग कब करते हैं, जब किसी को कुछ देना हो। जैसे समझिए राजा कृषकाय धनम ददाति। अस्तु, यहां पर देखिए ये हो गया कृषकाय, तो कृषक को, कृषक के प्रति वो राजा क्या कर रहा है, धन दे रहा है। तो ददाति मतलब देना, ठीक है। अभी राजा दे रहा है, कृषक को दे रहा है। अभी समझिए, इसमें अगर हम विभक्ति ना लगाए तो राजा रहेगा, कृषक भी कृषक रहेगा। तो समझ में कैसे आएगा कि राजा कृषक को दे रहा है या कृषक राजा को दे रहा है। तो उसमें जो ये अंतर करवा रहा है कि ना, राजा दे रहा है, दान करता कौन है, राजा है, और लेने वाला कौन है, कृषक है। ये जो अंतर समझ में आ रहा है, कृषक दे नहीं रहा है, कृषक ले रहा है। वो ले रहा है और राजा दे रहा है, ये अर्थ को समझा रहा है कौन, यहां पर जो विभक्ति है। अगर हम विभक्ति रहित वाक्य लिखे तो क्या होगा, केवल प्रातिपदिक लिखेंगे ना,
तब क्या लिखना पड़ेगा? राजन, कृषक, धनम, धन और ददाती को ददाती रखते। अभी यहां पर क्या हो जाएगा? ये सब प्रातिपदिक है, मतलब रूट वर्ड है, इसका कोई मीनिंग नहीं है। इसका मीनिंग है क्या है? राजा का, राजन का अर्थ है राजा, कृषक का मीनिंग है कृषक, धन का मीनिंग है रुपया। तो राजा कृषक को दे रहा है, कृषक राजा को दे रहा है, या धन कृषक को दे रहा है? पता चलेगा क्या? नहीं पता चलेगा। तो वो जो मीनिंग है कि हाँ दे कौन रहा है, देने वाला कौन है? राजा है। ये जो देने वाला, ये मीनिंग, कर्ता वाला मीनिंग, सब्जेक्ट वाला मीनिंग, वो कौन बता रहा है? वो बता रहा है प्रथमा विभक्ति। समझे? उसी तरीके से ले कौन रहा है? कृषक ले रहा है। ओके, तो कृषक के लिए क्या होगा? वो जो लेने वाला जो अर्थ है वो रिप्रेजेंट कर रहा है चतुर्थी विभक्ति, इसीलिए उसमें कृषक आय लगा। तो आय इतना जो अंश है वो रिप्रेजेंट क्या करता है? वो रिप्रेजेंट करता है कि ये लेने वाला है, ये देने वाला नहीं है। और क्या दिया जा रहा है वो रिप्रेजेंट करने के लिए यहां पर जो मकार लगाया गया है वो रिप्रेजेंट करता है धन का दान हो रहा है। यहां पर कृषक का दान नहीं हो रहा है या राजा का दान नहीं हो रहा है। समझ में आया? तो हम अगर विभक्ति को, मतलब ये जो मीनिंग है वो मीनिंग को कौन रिप्रेजेंट कर रहा है? तब ये जो म, य, ये सब है, ये सब रिप्रेजेंट कर रहे हैं। ये शब्द जैसे वाटर, ये शब्द पानी को रिप्रेजेंट करता है, उसी तरीके से धनम में जो म है वो ऑब्जेक्ट को मतलब ये ऑब्जेक्ट है, इसको रिप्रेजेंट करता है। कृषक आय में जो यह है वो क्या रिप्रेजेंट करता है? कि इसको देना है, इससे लेना नहीं है, अथवा ये नहीं दे रहा है, इसको देना है, को देना है, जो अर्थ है ये रिप्रेजेंट करता है यह वाला। उसी तरीके से राजन का खाली राजा अर्थ है, लेकिन कर्ता अर्थ उसका नहीं है। उसमें कर्ता अर्थ तब आएगा जब उसमें प्रथमा लगेगा। तो प्रथमा विभक्ति क्या रिप्रेजेंट कर रहा है? बता रहा है कि ये करता है। ओके, अभी समझ में आया? थोड़ा बहुत क्लियर है? हाँ या सर, नहीं सर, पूरा पूरा क्लियर। ओके, ठीक है। तो ये आप एक बार देखिए, ठीक है। नेक्स्ट क्लास में हम बाकी जो है उसको करेंगे। हाँ, द्वितीय विभक्ति आज यहीं तक करते हैं, और नेक्स्ट क्लास में हम द्वितीय विभक्ति का बाकी जो अवशिष्ट अंश है उसको समाप्त करेंगे। अस्तु, ठीक है। किसी का कोई प्रश्न? ओके सर। ঠিক আছে, তাহলে আজকে এতদূর পর্যন্ত। আর আপনারা গৃহ কার্য করে আমাকে পাঠিয়ে দেবেন, আমি সময় অনুসারে দেখে আপনাদের ফিডব্যাক দিয়ে দেবো। স্যার অভ্যাস ঠিক আছে। 38টা কি বলছে একটু বলবেন? কি করতে হবে, হ্যাঁ হ্যাঁ কিভাবে হ্যাঁ, করতে দেখে হবে? দেখে নিচ্ছি, দাঁড়ান। অভ্যাস 38, তাই তো? কত পাতা বলুন তো? হ্যাঁ 36, 7, হ্যাঁ 8 পেজ। 38 বলছে, এখানে দেখুন কি আছে, স্থূলাক্ষরैः লিখিতানাম শব্দানাম বচনানুসারম দ্বিতীয়ান্ত রূপাণি লিখিত্বা বাক্যানি পূরয়তে। এখানে অনেকগুলো, মানে এই যে লেখা আছে এখানে কবিহি, রবিহি, হরিহি, এরকম করে লেখা আছে। এটা একটা টোটাল বাক্য। হ্যাঁ, অহম আওহয়ামি, অহম আওহয়ামি। এবারে কবিটাকে আপনাকে দ্বিতীয় করতে হবে, রবিকে দ্বিতীয় করতে হবে, হরিকে দ্বিতীয় করতে হবে, দিয়ে চ। চ মানে হচ্ছে এবং, আমি কবিকে, রবিকে এবং হরিকে আহ্বান করছি। এই রূপ মিনিংটা কখন আসবে? যখন দ্বিতীয় হবে। তাহলে বলা হচ্ছে যে যদি, মানে যেরকম করে ব্র্যাকেটের মধ্যে শব্দগুলো আছে তাদের বচন দেখে তাদেরকে দ্বিতীয়াতে পরিবর্তন করুন। মানে কোথাও যদি এক বচন থাকে তাহলে তাকে দ্বিতীয়ার এক বচন করুন, কোথাও যদি বহু বচন থাকে তাহলে তাকে দ্বিতীয়ার বহু বচন করুন। ক্লিয়ার হয়েছে কথাটা? হ্যাঁ স্যার। ঠিক আছে। যেমন এখানে দেখুন, এই মূর্তয়াহা 8 নাম্বারটা, মূর্তয়াহ এখানে বহু বচন রয়েছে। হ্যাঁ, কলাকৃতায়াহা বহু বচন রয়েছে, রজ্জুহু এক বচন রয়েছে। তাহলে যেখানে যেরকম বচনটা রয়েছে সেই অনুসারে তাকে দ্বিতীয়াতে ট্রান্সফার করে দিন। ওকে, ঠিক আছে, আমি সমাপ্তি করি। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, শুভরাত্রি সকলকে। শুভরাত্রি।